ধরুন দুটো অসাধারণ প্রজেক্ট আইডিয়া আছে, কিন্তু বাজেট আছে শুধু একটার জন্য। কোনটা বাছবেন? কিভাবে নেবেন সেরা সিদ্ধান্তটা? চলুন, আজ আমরা ঠিক সেই কৌশলগুলোই জেনে নেব, যা ডেটার ওপর ভিত্তি করে একদম সঠিক প্রজেক্টটা বেছে নিতে সাহায্য করবে। এই পরিস্থিতিটা কিন্তু আমাদের সবারই খুব পরিচিত, তাই না? মানে সীমিত বাজেট বা সময়ের মধ্যে সেরা বিকল্পটা বেছে নেওয়া। এটা শুধু ব্যবসার ক্ষেত্রে নয়, আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ। আর এই প্রশ্নটাই হলো আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে। যখন দুটো অপশনই খুব লোভনীয় মনে হয়, তখন শুধু মন যা বলছে সেটার উপর ভরসা না করে কোনটা আসলেই বেশি লাভজনক হবে সেটা বের করার কি কোনো উপায় আছে? হ্যাঁ, উত্তরটা হলো উপায় অবশ্যই আছে। তো আজকে আমরা ধাপে ধাপে এগোব। প্রথমেই কথা বলবো সিদ্ধান্তের দ্বিধা নিয়ে, তারপর দেখব স্মার্ট পছন্দের জন্য আমাদের টুলকিটে কি আছে, এরপর জানব কোন মেট্রিক্সে বেশি মান ভালো আর কোনটাতে কম, আর সবশেষে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট কি সেটা বুঝে একটা ফাইনাল চেকলিস্ট তৈরি করব। আচ্ছা, প্রথমেই আসা যাক সিদ্ধান্তের দ্বিধায়। দেখুন, প্রায়শই আমরা কিন্তু অনুমানের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিই, কিন্তু যখন লক্ষ লক্ষ টাকার বিনিয়োগের প্রশ্ন আসে, তখন কি শুধু অনুমানের উপর নির্ভর করাটা বুদ্ধিমানের কাজ? বেশ ঝুঁকিপূর্ণ, তাই না? আর ঠিক এখানে ডেটা ভিত্তিক পদ্ধতির আসল দরকারটা পড়ে। সত্যি বলতে, আজকের দিনে একজন সফল প্রজেক্ট ম্যানেজারের জন্য এই আর্থিক হিসাব নিকাশগুলো বোঝাটা কিন্তু আবশ্যক। এখন আর শুধু অনুমানে কাজ চলে না, সংখ্যা আর ডেটা দিয়ে নিজের সিদ্ধান্তকে প্রমাণ করতে হয়। এটাই কিন্তু এখন সাফল্যের অন্যতম মূল চাবিকাঠি। তাহলে চলুন আমাদের সেই স্মার্ট সিদ্ধান্তের টুলকিটটা এবার খুলে দেখা যাক। এর মধ্যে এমন কিছু শক্তিশালী ফাইন্যান্সিয়াল মেট্রিক্স আছে যা শুধু পেশাগত জীবনেই নয়, ব্যক্তিগত জীবনের বড় বড় সিদ্ধান্ত নিতেও দারুণভাবে সাহায্য করতে পারে। আমাদের টুলকিটের প্রথম ভাগের নিয়মটা খুবই সহজ। সংখ্যাটা যত বড় হবে সিদ্ধান্তটা তত ভালো। চলুন দেখি কোন কোন মেট্রিক্স এই সহজ নিয়মটা মেনে চলে। প্রথমে আসছে নেট প্রেজেন্ট ভ্যালু বা সংক্ষেপে এনপিভি। এর মূল ধারণাটা হল আজকের ১০০ টাকা আর ৫ বছর পরের ১০০ টাকার মূল্য কিন্তু এক নয়। এনপিভি ভবিষ্যতের সব আয়কে আজকের মূল্যে হিসাব করে দেখিয়ে দেয় যে প্রজেক্টটা আসলে কতটা লাভজনক হতে চলেছে। তো যখন দুটো লাভজনক প্রজেক্টের মধ্যে তুলনা করতে হবে, নিয়মটা খুবই সহজ। যার এনপিভি যত বেশি সেটাই সেরা পছন্দ। যেমন ধরুন, একটা প্রজেক্টের এনপিভি যদি হয় ৫০ লাখ আর অন্যটা ৬০ লাখ, তাহলে তো ডেটা পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে দ্বিতীয়টাই এগিয়ে আছে। এরপর আমরা দেখব রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরওআই। এটা আরও সোজাসাপটা একটা হিসাব। ধরুন, দুটো আলাদা প্রজেক্টে ১০ টাকা করে বিনিয়োগ করা হলো। প্রথমটা থেকে লাভ আসলো ১ টাকা আর দ্বিতীয়টা থেকে ২ টাকা। বলুন তো, কোনটাতে বিনিয়োগ করা বেশি লাভজনক? অবশ্যই দ্বিতীয়টাতে, কারণ এর আরওআই বেশি। তাই আরওআই এর নিয়মটাও একদম পরিষ্কার, যত বেশি তত ভালো। শতকরা হিসেবে লাভটা বুঝতে এটা দারুণ একটা কার্যকর টুল। এবার আসি বেনিফিট কস্ট রেশিও বা বিসিআরএ। এটা হলো খরচের তুলনায় সুবিধার একটা পরিমাপ। আরও সহজ করে বললে, প্রতি ১ টাকা খরচের জন্য ঠিক কত টাকার সুবিধা পাওয়া যাচ্ছে। যদি বিসিআর ১-এর বেশি হয়, তার মানে হলো খরচ তুলে আনারও পরেও লাভ থাকছে। আসুন একটা ছোট্ট উদাহরণ দেখি। ধরুন, একটা প্রজেক্টের বিসিআর হল ১.৮। এর মানে কি? এর মানে হলো ওই প্রজেক্টে বিনিয়োগ করা প্রতি ১ টাকার বিনিময়ে ১.৮০ টাকার সুবিধা পাওয়া যাচ্ছে। ভাবুন, এই একটা সংখ্যায় প্রজেক্টের লাভজনকতা সম্পর্কে কত পরিষ্কার একটা ধারণা দিয়ে দিচ্ছে। এই ভাগের একদম শেষ মেট্রিকটা হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আইআরআর। এটাকে একটা প্রজেক্টের নিজস্ব সুদের হার হিসেবেও ভাবা যেতে পারে। মানে এটা হলো সেই ব্রেক ইভেন পয়েন্ট, যেখানে একটা প্রজেক্টের আয় আর ব্যয় একেবারে সমান সমান হয়ে যায়। সাধারণত একটা কোম্পানির লাভের যে গড় হার থাকে, তার চেয়ে বেশি আইআরআর থাকা মানে প্রজেক্টটি বেশ আকর্ষণীয়। তাই এখানেও আমাদের নিয়মটা একই থাকছে, যত বেশি আইআরআর, লাভের সম্ভাবনাও তত বড়। বেশ,
এবার আমাদের টুলকিটের পরের অংশে যাওয়া যাক। এখানে আমরা এমন একটা মেট্রিক দেখব যেখানে নিয়মটা কিন্তু ঠিক উল্টো। এখানকার মূল লক্ষ্য হল কত দ্রুত বিনিয়োগের টাকাটা আবার পকেটে ফেরত আসে। এই মেট্রিকটার নাম হল পে ব্যাক পিরিয়ড। ব্যাপারটা এভাবে ভাবুন, একটা লেবুর শরবতের দোকান খুলতে যে টাকা খরচ হলো সে পুরো টাকাটা লাভ থেকে তুলে আনতে কতদিন সময় লাগবে, ওই সময়টাকেই বলা হচ্ছে পে ব্যাক পিরিয়ড। সুতরাং পে ব্যাক পিরিয়ডের নিয়মটা আগেরগুলোর একদম উল্টো। যত কম সময়ে টাকাটা ফেরত আসবে ঝুঁকিটাও কিন্তু ততটাই কম, অর্থাৎ এখানে যত কম তত ভালো। আমাদের টুলকিটের শেষ টুলটা একটু অন্যরকম। এটা সরাসরি কোনো সংখ্যা নয়, বরং এটা একটা ধারণা। একে বলা হয় সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। এই সংজ্ঞাটা শুনলেই এর গুরুত্বটা বোঝা যায়। যে প্রজেক্টে নির্বাচন করা হচ্ছে না তার সর্বোচ্চ মূল্য। এর মানে হল যখন আমরা একটা পথ বেছে নিই তখন অন্য পথের সেরা যে সুবিধাটা আমরা ছেড়ে দিচ্ছি সেটাই হলো আমাদের সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। তাহলে এতক্ষণের সব আলোচনাকে যদি একসাথে করি তাহলে বিষয়টা কি দাঁড়ায়? ভাবুন, একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং চলছে যেখানে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে। এই টুলগুলো জানা থাকলে যে কেউই কিন্তু সেই আলোচনায় যুক্ত হতে পারে এবং ডেটার ভিত্তিতে নিজের মতামতকে আরও জোরালো করতে পারে। সুতরাং মূল কথাটা হলো নেট প্রেজেন্ট ভ্যালু, আরওআই, বিসিআর এবং আইআরআর এই চারটার ক্ষেত্রেই লক্ষ্য থাকবে বেশি, আর পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে লক্ষ্যটা হবে ঠিক তার উল্টোটা, মানে কম। ব্যাস, এটাই হলো যে কোনো প্রজেক্টের সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা সহজ এবং চূড়ান্ত চেকলিস্ট। এখন এই পুরো টুলকিটটা হাতে থাকার পর পরবর্তী বড় সিদ্ধান্তটা নেওয়ার সময় কি মনে আরও বেশি আত্মবিশ্বাস আসবে না? এই জ্ঞান কিন্তু শুধু কর্মক্ষেত্রেই নয়, জীবনের প্রতিটি পদক্ষেপে আরও স্মার্ট এবং ডেটা ভিত্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এটা নিয়ে একটু ভাবা যেতেই পারে, তাই না?